বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি সম্পর্কে সম্প্রতি সময়ে বিশ্বব্যাংক ভূয়সী প্রশংসা করেছে। এই ব্যাপারে বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসুর কিছু মন্তব্য আমি আপনার মাধ্যমে দেশবাসীকে অবহিত করতে চাই, যা ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে। কৌশিক বসু বলেন, বাংলাদেশের অর্থনীতি উড়ন্ত সূচনার পর্যায়ে। বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি অনেক দেশের জন্য অনুসরণীয়। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে 2020 সালের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি 8% উন্নীত হবে। বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি চমকপ্রদ জায়গা। দেশের 90% উন্নয়ন এখন নিজস্ব অর্থায়নে হচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সারা বিশ্বে দেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। 26শে সেপ্টেম্বর 2015 ইংরেজি তারিখে ইন্টারন্যাশনাল টেলি কানেকশন ইউনিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত সম্মানজনক আইসিটি ইন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সরকারের গৃহীত বিভিন্ন গঠনমূলক পদক্ষেপ স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ বিষয়ক পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তার মেধা ও প্রজ্ঞার কারণে বিশ্বের বিজ্ঞ রাজনীতিবিদের তালিকায় 13তম স্থানে উঠে এসেছে। মাননীয় স্পিকার, গত 17ই ফেব্রুয়ারি জনকণ্ঠ পত্রিকায় উত্থান পর্বে বাংলাদেশ শিরোনামে লিখেছে, এশিয়ার উঠতি দেশগুলোর 80-র দশকে যখন অগ্রগতির পথে দৌড়াচ্ছিল, বাংলাদেশের অবস্থা তখন ছিল জোড়াতালি দিয়ে সংসার চালানোর মতো। টিকে থাকার নিরন্তর সংগ্রামের মধ্যে উন্নয়ন তাদের ভাবনায় ঠাঁই হয়নি। তখন দারিদ্র্যের সেই দুষ্ট চক্র ভেঙে এখন উত্থান পর্ব শুরু হয়েছে বাংলাদেশের। গত কয়েক বছরে রুগ্ন যোগাযোগ অবকাঠামো অতীত হয়েছে, গ্রামগঞ্জে পাকা রাস্তা হয়েছে, শহরে মানুষের ভোগান্তি দূর করতে প্রস্তুত হচ্ছে উড়াল সেতু, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার সক্ষমতা অর্জিত হয়েছে, সক্ষমতা বেড়েছে বন্দর ব্যবস্থাপনায়, বিনিয়োগ আগ্রহীদের হতাশা দূর করতে নির্মিত হচ্ছে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এর মধ্যে 30টির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। গ্যাসের অভাব মেটাতে নির্মিত হচ্ছে তরলকৃত প্রাকৃতিক গ্যাস। তথ্য যোগাযোগ প্রযুক্তির খাতে অনেক উন্নয়নশীল দেশকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বিশেষজ্ঞদের মধ্যে উন্নয়ন অগ্রগতির চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ এখন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আজকে বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় নাই, বাংলাদেশ থেকে বিদেশে চাল রপ্তানি করার অবস্থা আজকে হয়েছে। আমরা ইতিমধ্যে শ্রীলঙ্কায় চাল রপ্তানি করতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে আমাদের সুষ্ঠু কৃষিমন্ত্রী সঠিক দিক নির্দেশনায়। আজকে কৃষককে গুলি খেতে হয় না। বিএনপির সময় কৃষক সার চেতে আসছিল, তাদেরকে গুলি উপহার দেওয়া হচ্ছে। আজকে সার, কীটনাশক, ঔষধ এবং বীজ সরকারিভাবে দেওয়া হচ্ছে। কৃষককে কৃষি কার্ডের মাধ্যমে তাকে প্রণোদনা দেওয়া হচ্ছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, যে কারণে আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ শিক্ষা খাতে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, এটা কল্পনা করা যায় নাই যে ছাত্রছাত্রীদের বিনামূল্যে সরকার বই দেবে। হাই স্কুলে এবং মাদ্রাসায় 33 কোটি বই আজকে বিনামূল্যে জানুয়ারি মাসের 1 তারিখে দেওয়া হচ্ছে। অথচ আমরা দেখেছি অনেক গরিব মা বাবারা তার ছেলেমেয়েদেরকে বই দিতে পারে নাই, সে কারণে ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। সে মাদ্রাসায় লেখাপড়া করুক আর স্কুলে লেখাপড়া করুক, সে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আমাদের কাছে অনেক গরিব মানুষ এসেছে তাদেরকে সাহায্য করার জন্য। আমরা একজনকে হয়তো সাহায্য করেছি, সবাইকে দিতে পারি নাই, তার ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়েছে। আজকে সরকার সেই ব্যবস্থা করে সঠিক সময় বই দিয়ে আজকে লেখাপড়ার যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, সে কারণে আজকে স্কুল, কলেজ, মাদ্রাসায় কোথাও ছাত্রছাত্রীদের জায়গা দেওয়া যায় না। যে স্কুলে 200 ছাত্র লেখাপড়া করতো, সেখানে এখন 1000 ছাত্রছাত্রীরা লেখাপড়া করতেছে। আজকে প্রাইমারি বিদ্যালয় বঙ্গবন্ধু ওই 73 সালে 37,000 প্রাইমারি স্কুল সরকারিকরণ করেছিলেন।
দীর্ঘ 40 বছর অনেক সরকার এসেছে গিয়েছে, কেউ প্রাইমারি স্কুল সরকারিকরণ করে নাই। অবশেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে 26,200টি প্রাইমারি বিদ্যালয়কে আবার সরকারিকরণ করেছেন। তাই এখন শিক্ষার হার বেড়েছে 70%। মাননীয় স্পিকার, স্বাস্থ্য সেবা মানুষের দুর্বল আজকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকার 13,124টি কমিউনিটি ক্লিনিক চালু করেছে। আজকে মাতৃ মৃত্যুর হার কমেছে, শিশু মৃত্যুর হার কমেছে। আজকে প্রত্যেকটি উপজেলায় হাসপাতাল, জেলা হাসপাতালে আজকে উপজেলা হাসপাতালকে 50 শয্যায় এবং জেলা হাসপাতালকে 200 শয্যায় উন্নীত করা হচ্ছে। আমার নির্বাচনী এলাকায় জুড়ি উপজেলার 24 কোটি টাকা দিয়ে 50 শয্যার হাসপাতালের কাজ চলমান আছে। আমার বড়লেখা হাসপাতালে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করার কর্মসূচি চলছে। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে এখন 70-এ দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, বিদ্যুৎ এটা কল্পনা করা যেত না। 3,200 মেগাওয়াট মাত্র বিদ্যুৎ ছিল বাংলাদেশে। খালেদা জিয়ার সময় এই বাংলাদেশে 1 ওয়াট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় নাই। আজকে বাংলাদেশে 14,800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছি। যখনই এলাকায় যাই তখনই গ্রামে গঞ্জে আমরা বিদ্যুৎ দিয়ে শুভ উদ্বোধন করে গ্রামের 500 পরিবারকে আমরা বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করতেছি। আজকে বাংলাদেশের 75% মানুষ বিদ্যুতের আওতায় চলে এসেছে। ইনশাল্লাহ 2021 সালের মধ্যে এই বাংলাদেশের সকল মানুষকে আমরা বিদ্যুৎ দিতে সক্ষম হব ইনশাল্লাহ। আমাদের সরকারের মেয়াদকালেই আমরা বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করব। মাননীয় স্পিকার, আজকে মুক্তিযোদ্ধার কথা একটু আগে মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছেন। আমরা মুক্তিযোদ্ধার কথা আজকে চিন্তা করতে পারি না। আগে কোন সরকার মুক্তিযোদ্ধাদের কোন সম্মান দেয় নাই। একজন মুক্তিযোদ্ধা মারা গেলে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেবে তো দূরের কথা, একটা মুক্তিযোদ্ধা রিক্সা চালায়, ঠেলা চালায়, 2 টাকা দেওয়ার কোন ব্যবস্থা করে নাই। আজকে মুক্তিযোদ্ধাদের 10,000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা আজকে আমার সরকার চিন্তা করেছে। আজকে মুক্তিযোদ্ধাদের জন্য ভবন নির্মাণ করে দেওয়া হচ্ছে, তার নাম করে দেওয়া হচ্ছে বীর নিবাস। আজকে মুক্তিযোদ্ধা যখন দেখি 70-80 বছর বয়স, তার জন্য বীর নিবাস সরকার তৈরি করে দিচ্ছে এবং সেই বীর নিবাস আমরা উদ্বোধন করে দিচ্ছি। আমার নির্বাচনী এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স 2,20,00,000 টাকা দিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করে দেওয়া হচ্ছে। আর তাই মুক্তিযোদ্ধা মন্ত্রীকে ধন্যবাদ জানাই। আজকে প্রত্যেক জেলা উপজেলায় মুক্তিযোদ্ধার জন্য কাজ করা হচ্ছে। যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার আজকে বাংলাদেশে সুসম্পন্ন হচ্ছে। সেই জন্য আমরা কৃতজ্ঞ, আমরা বীরের জাতি, আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে ওই যারা যুদ্ধ অপরাধী রাজাকার আলবদর, যারা ওই সময় খালেদা জিয়ার আমলে মন্ত্রিত্ব এখানে করেছিল, সংসদে বসেছিল, আজকে তাদের বিচার বাংলাদেশে হচ্ছে। এটাই বাংলার মানুষ, এটাই স্বাধীনতার পক্ষের শক্তি চেয়েছিল। আজকে শেখ হাসিনার সফলতা, এটাই সবচেয়ে বড় সফলতা। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি না থাকতেন, ক্ষমতায় না বসতেন, তাহলে আজকে ওই রাজাকার আলবদররা আজকে এই সংসদে বসার সুযোগ পেত। তাই মাননীয় স্পিকার, আজকে সেই সকল যে কর্মসূচি আমাদের নেত্রী গ্রহণ করেছেন সে কারণে আমরা ধন্যবাদ জানাই। আজকে যোগাযোগ ক্ষেত্রে যে ব্যবস্থা ঢাকা চট্টগ্রাম 4 লাইনের হয়েছে, ময়মনসিংহ 4 লাইনের কাজ সমাপ্তির পথে, আমরা সিলেটের 4 লাইনের কাজ যাতে হয় সেই জন্য আমরা যোগাযোগ মন্ত্রীকে অনুরোধ করব। কর্ণফুলী নদী নিচ দিয়ে টানেল নির্মাণ কাজ চলমান আছে। ঢাকা শহরে যানজট নিরসনের জন্য মেট্রো রেলপথ এবং সুদীর্ঘ ফ্লাইওভারের কাজ চলমান আছে। মাননীয় স্পিকার 5টা মিনিট সময় দিবেন। আমরা তো সব সময় কথা বলি না, সুযোগও পাই না মাননীয় স্পিকার। সেই জন্য মাননীয় স্পিকার, বিগত নির্বাচন পূর্ববর্তী বিএনপি জামাত চক্রের সহিংসতায় এবং অগ্নিসংযোগে লুটতরাজ, পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ ও গাড়ি পোড়ানোর অপরাধে এবং খালেদা জিয়া 30 লক্ষ শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার যে উদ্দেশ্য মাননীয় হুইপ, আপনার তো নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে। আমি খুব দুঃখিত, আপনি অনুগ্রহপূর্বক 2 মিনিটে আপনার বক্তব্য কনফাইন রাখুন।
বিভ্রান্তি ছড়ানো এবং এই কারণে খালেদা জিয়ার বিচার এই বাংলাদেশের মানুষ দাবি করে। খালেদা জিয়ার বিচার হওয়া দরকার। দেশ স্বাধীনতার শহীদকে নিয়ে কটাক্ষ করে সেই খালেদা জিয়া বিচার এই বাংলাদেশের মানুষ চায়। খালেদা জিয়া ও তারেক রহমানের দুর্নীতি, এই দুর্নীতির মূল উৎপাদন করতে হবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওরে উন্নয়ন বোর্ডের আওতায় নিয়ে এসে কাজ করতে হবে। কুলাউড়া সবাজপুর রেল লাইনের কাজ মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় প্রধানমন্ত্রী একসাথে উদ্বোধন করেছেন। প্রায় 678 কোটি টাকার কাজ। এই কাজটা দ্রুত শুরু হওয়ার জন্য এলাকাবাসীর দাবি। বড়লেখা এবং উপজেলার উত্তর সবাজপুর এবং জুড়িতে একটা সীমান্তবর্তী বর্ডার হাট চালু করার আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মানস কন্যা, বিশ্ব শান্তির অগ্রদূত, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দেশপ্রেম, জনগণের প্রতি ভালোবাসা, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শী নেতৃত্বের কারণে দেশ আজ বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশ এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাবে। শত ষড়যন্ত্র করেও আমাদের এই দেশের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। মাননীয় স্পিকার, পরিশেষে মহামান্য রাষ্ট্রপতিকে তার গুরুত্বপূর্ণ ভাষণ প্রদানের জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশে। ধন্যবাদ মাননীয় হুইপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।